প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় সপ্তাহে একদিন ডায়াবেটিসের ওষুধ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর এম এ হালিম 1978 সালে অক্টোবর মাসে নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এন্ড্রোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। স্যার, সপ্তাহে একদিন ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে নানা ধরনের চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে এবং আধুনিক চিকিৎসা একটি পদ্ধতি, সেটি হচ্ছে সপ্তাহে একদিন ডায়াবেটিসের ওষুধ। সেটি আসলে সম্ভবপর কিনা? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সারা পৃথিবীতেই চলছে, এমনকি বাংলাদেশে এখন সপ্তাহে একদিন চিকিৎসা আমরা এখন নিয়মিত দিয়ে যাচ্ছি। এটি অবাক হওয়ার বিষয় নয়, একেবারে প্রতিদিনই আমরা লিখছি এই ওষুধ। স্যার, ডায়াবেটিসের যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেগুলো আসলে কি কি রয়েছে? ডায়াবেটিসের চিকিৎসা পদ্ধতির মধ্যে মুখে খাওয়ার কিছু ওষুধ আছে, কিছু ইনজেক্টেবল ফর্মুলেশনস আছে। ইনজেক্টেবলগুলোকে আবার কয়েকটা গ্রুপে আমরা ভাগ করতে পারি। কিছু আছে ইনসুলিন প্রিপারেশন, কিছু আছে নন ইনসুলিন প্রিপারেশনস। একটা সময় ছিল যখন বলা হতো যে মেটফর্মিন জাতীয় ওষুধ, মুখে খাওয়ার মেটফর্মিন ওষুধ দিয়েই চিকিৎসা করতে হবে প্রথমবারের মতো। যদি লাইফস্টাইল মডিফিকেশন করে ডায়াবেটিস কন্ট্রোলে না আসে তাহলে মেটফর্মিন দিয়ে আমরা চিকিৎসা শুরু করব। তারপরে আমরা যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে 2টি ওষুধ যোগ করব, তারপরে কন্ট্রোল না হলে 3টি ওষুধ যোগ করব, তারপরে কন্ট্রোল না হলে ইনসুলিন যোগ করব, আরও কমপ্লেক্স রেজিমেন্ট যোগ করব। কিন্তু সেই জায়গা থেকে এখন চিকিৎসা বিজ্ঞানীরা বের হয়ে এসেছেন। তো ডায়াবেটিসের চিকিৎসাটা এরকম নয় যে একটি ওষুধ দিয়ে কন্ট্রোল না হলে 2টি, 3টি, 4টি যোগ করব। বিষয়টা এরকম নয়। পেশেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ আমরা বলে থাকি, অর্থাৎ রোগীর জন্য কোনটি ভালো হবে রোগীর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেটি আমাদের ওষুধ সিলেকশন করতে হবে। সেই জায়গায় মেটফর্মিন থাকতেও পারে, নাও থাকতে পারে। রোগীর হয়তো হার্টের সমস্যা আছে, তখন আমার এক ধরনের ওষুধ সিলেকশন করতে হবে। রোগীর হয়তো স্ট্রোক হয়েছে, এক ধরনের ওষুধ সিলেকশন করতে হবে। রোগীর হয়তো কিডনিকে প্রোটেকশন দেওয়া জরুরি, তার আমার এক ধরনের সিলেকশন করতে হবে ওষুধ। কোনো পেশেন্ট দেখা যায় বারবার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে, সুগার নীল হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আরেক ধরনের ওষুধ সিলেকশন করতে হবে। কোনো রোগীর ওজন অনেক বেশি, সেক্ষেত্রে যে ওষুধগুলো ওজন কমায় সেগুলো আমাদেরকে সিলেকশন করতে হবে। তাহলে এইরকম মাল্টিপল ফ্যাক্টরকে আমাদের কনসিডার করতে হয় একটা ডায়াবেটিসের ওষুধের সিলেকশনের আগে। তাহলে এটা এরকম নয় যে শুধু গাণিতিক হিসেবেই আমরা একটা দিয়ে কন্ট্রোল না করলে 3টা 4টে ওষুধ যোগ করব। বিষয়টি আসলে এরকম নয়। মুখে খাবার ওষুধে কখন প্রয়োগ করা হয়ে থাকে? মুখে খাওয়ার ওষুধ পেশেন্টের মাল্টিপল ফ্যাক্টরকে আমরা কনসিডার করি। যেমন কারো হয়তো ডায়াবেটিস আছে, সাথে তার হার্টের প্রবলেম আছে, তার হার্ট ইসকেমিয়া আছে, অথবা হার্ট ফেলিওর আছে, তাহলে আমাদের কিন্তু এই যে SGLT2 ইনহিবিটর, এম্পাগ্লাইফ্লোজিন, ডাপাগ্লাইফোজিন, কানাগ্লাইফ্লোজিন, এই গ্রুপের ওষুধগুলো যোগ করতে হবে। কারণ এই সুগারের সাথে আসলে কোনো সম্পর্ক রয়েছে কিনা? হ্যাঁ, সুগারের সাথে সম্পর্ক আছে, তবে এটাকে আমরা যে খুব বেশি গুরুত্ব দিয়ে যে বিবেচনা করব তা না। পেশেন্টের মাল্টিপল ফ্যাক্টরকে আমাদের কনসিডার করতে হয়। হ্যাঁ, শুধু সুগারের উপরে নির্ভরশীল নয়। তবে এটাও ঠিক যে সুগার একটু কম থাকলে আমরা ট্যাবলেট দিই, তবে সুগার একটু বেশি থাকলে 3 মাসের ডায়াবেটিসের গড় বা HbA1c যদি 10-এর উপরে থাকে, তার যদি ডায়াবেটিসের যে লক্ষণগুলো যদি থাকে, তার যদি শরীর ভেঙে যায়, সেক্ষেত্রে আমরা ইনসুলিন দিয়ে শুরু করি। তবে এটাও ঠিক যে ট্যাবলেটগুলো আমরা যদি একটু কম সুগার থাকে তখন এগুলো শুরু করে থাকি। তবে এখন আমরা এটাকে খুব একটা গুরুত্ব দিই না। পেশেন্টের মাল্টিপল কোমরবিডিটিস সেটাকে কনসিডার করেই কিন্তু আমরা ওষুধের সিলেকশন করি। স্যার, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস এবং জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এই 3টি বিষয়ের ক্ষেত্রে আসলে ওষুধের তারতম্য হচ্ছে কিনা? টাইপ 1 ডায়াবেটিস হলে শুধুমাত্র ইনসুলিন দিয়ে তাকে সারা জীবন চিকিৎসা গ্রহণ করতে হবে, কখনো 3 বেলা, কখনো 4 বেলা, অথবা ডাক্তার যেভাবে প্রেসক্রিপশন করবেন। পানির অপর নাম যেরকম জীবন, টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত রোগীর ইনসুলিনের অপর নাম হলো জীবন। যদি তিনি ইনসুলিন গ্রহণ করেন তাহলে তার জীবন বাঁচবে,
যদি ইনসুলিন তিনি ত্যাগ করেন তাহলে তার জীবন বিপন্ন হবে এবং তিনি মারা যাবেন। এটা একেবারেই বৈজ্ঞানিক একটা বিষয়। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা কাউকে কাউকে ইনসুলিন দিতে পারি, কাউকে কাউকে কিন্তু ট্যাবলেট দিতে পারি, কাউকে ইনসুলিন বা ট্যাবলেট দুটিই দিতে পারি। কেউ হয়তো জিজ্ঞেস করেন যে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে চিকিৎসার জন্য ইনসুলিন ভালো হবে নাকি ট্যাবলেট ভালো হবে, খুবই পপুলার একটি প্রশ্ন। হ্যাঁ, আমার উত্তরটি হলো এরকম যে কারো কারোর জন্য ট্যাবলেট ভালো, কারো কারোর জন্য ইনসুলিন ভালো, কারো কারোর জন্য দুটিই ভালো। একটি কথা মনে রাখতে হবে, কেউ কেউ আবার খুব ওভার এনথুজিয়াস্টিক হয়ে বলেন যে না, ট্যাবলেটের চেয়ে ইনসুলিন ভালো, আমি ইনসুলিন নিয়ে নিব। কেউ কেউ আবার কখনো ইনসুলিন নিতেই চান না, ঠিক আছে? তো ডাক্তার যেভাবে বলবেন সেভাবেই আসলে চিকিৎসাকে গ্রহণ করতে হবে। আমি কেন এই কথাটা বলেছি যে ইনসুলিন যে ভালো আমরা বলে থাকি, ইনসুলিন ব্লাড সুগার কন্ট্রোল করে, কিন্তু তার কিন্তু হার্টের কোনো বেনিফিট ইনসুলিন দেয় না, কিডনির কোনো বেনিফিট দেয় না, লিভারের কোনো বেনিফিট দেয় না। কিন্তু ট্যাবলেট যেগুলো আছে এখন বর্তমানে যে মডার্ন যে ট্যাবলেটগুলো চলে এসেছে সেই ট্যাবলেটগুলো কিন্তু তার ডায়াবেটিস কন্ট্রোলের পাশাপাশি হার্টকে প্রোটেকশন দেয়, কিডনিকে প্রোটেকশন দেয়, ফ্যাটি লিভার থাকলে সেটিকে কমায়। তাহলে গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে কিন্তু ড্যামেজ থেকে প্রিভেনশন করে কিন্তু নতুন ধারার যে ওষুধগুলো চলে এসেছে। সেক্ষেত্রে যে ইনসুলিন এই যে ভালো হবে তা কিন্তু না, ডাক্তার যেভাবে যেটাকে ভালো বলবেন সেইভাবে আসলে চিকিৎসাটা গ্রহণ করলে অনেক বেশি বেনিফিট পাওয়া যাবে। স্যার, আরেকটি বিষয়, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এখন পর্যন্ত নিরাপদ হলো ইনসুলিন, ঠিক আছে? যদি দরকার হয়, সবার যে ইনসুলিন দরকার হয় তা না, অধিকাংশ ক্ষেত্রে 80% কেসে দেখা যায় যে জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস প্রথমবারের মতো যাদের ধরা পড়ে তাদের কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন, খাদ্যাভ্যাস পরিবর্তন, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা এবং সুশৃঙ্খল জীবনযাপন করা, এগুলোর মাধ্যমেই কিন্তু অধিকাংশ জেস্টেশনাল ডায়াবেটিস ভালো থাকে। তবে যাদের লাইফস্টাইল মডিফিকেশনের পরেও কন্ট্রোলে আসে না তাদের ক্ষেত্রে আমাদের অবশ্যই ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে। স্যার, সপ্তাহে একদিন ডায়াবেটিসের ওষুধ, বিষয়টি আসলে অনেকের ক্ষেত্রে একেবারেই নতুন, অনেকে একেবারে নতুন শুনবেন হয়তো আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে। বিষয়টি নিয়ে একটু আপনার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাই। হ্যাঁ, এটি কোনো কাল্পনিক বিষয় নয়, এটি কোনো চটকদার বিজ্ঞাপন নয়, এটি একেবারেই বাস্তব এবং সারা পৃথিবীতে এই চিকিৎসাটা এখন খুবই পপুলার। কারণ হলো যে ডেইলি ইনজেকশনের প্যারা থেকে মুক্তি একটি বিষয় তো আছেই, পাশাপাশি এই যে নতুন যে ওষুধগুলো এসেছে এগুলো অনেক উপকারী। এগুলো যেমন ওজন কমায়, হার্টের জন্য প্রোটেকশন দেয়, কিডনিকে প্রোটেকশন দেয়, ফ্যাটি লিভার কমিয়ে ফেলে, আরও অনেক জায়গায় আসলে এগুলোর উপকার রয়েছে। এজন্য এখন সপ্তাহে একদিন ট্যাবলেট এবং ইনজেকশন এগুলো খুবই পপুলার হচ্ছে। তো সাধারণত সপ্তাহে একদিন ওষুধগুলোকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, একটি হলো ট্যাবলেট আর একটি হলো ইনজেকশন। তো ইনজেকশনগুলো কিছু আছে ইনসুলিন, কিছু আছে নন ইনসুলিন। তো ট্যাবলেটগুলোর মধ্যে আমরা ওমারিগ্লিপটিন, অলরেডি আমাদের দেশে বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি ওমারিগ্লিপটিন নিয়ে এসেছে। এই ওমারিগ্লিপটিন দিয়ে মাত্র একটি ট্যাবলেট খেয়ে সপ্তাহে ব্লাড সুগার মোটামুটি কন্ট্রোলে থাকে। তবে এটা ঠিক যে এটা এরকম নয় যে সপ্তাহে একদিন ট্যাবলেট খেয়ে সবার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে, তা কিন্তু নয়। শুধুমাত্র ওমারিগ্লিপটিন বা গ্লিপটিন জাতীয় ওষুধ যারা খান, যারা প্রতিদিন এই ধরনের এই গ্রুপের ট্যাবলেট খান, তারা যদি সপ্তাহে একদিন এই ওমারিগ্লিপটিন বা ট্রিলাগ্লিপটিন এই ট্যাবলেটগুলো খান, সেক্ষেত্রে তার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। সাধারণত যারা শুধুমাত্র এই গ্রুপের ওষুধ খাচ্ছেন তাদের জন্য, হ্যাঁ, তাদেরটা কন্ট্রোলে থাকার সম্ভাবনা রয়েছে। তবে এটি অন্য রোগীদেরকে যে যোগ করা যাবে না তা কিন্তু নয়। তবে সেক্ষেত্রে এই ওমারিগ্লিপটিনের সাথে অন্য কোনো ট্যাবলেট যোগ করার দরকার হতে পারে তার ব্লাড সুগার কন্ট্রোলের জন্য। শুধু একটি ট্যাবলেটে কন্ট্রোল নাও থাকতে পারে। সাধারণত যাদের 3 মাসের সুগারের গড় কম থাকে, 8-এর নিচে আছে, ব্লাড সুগার লেভেল অনেক বেশি না, প্রথমবারের মতো ডায়াবেটিস ধরা পড়েছে, এই ধরনের পেশেন্টদেরকে আমরা যখন বলি যে সপ্তাহে একদিন একটি ট্যাবলেট দিচ্ছি, পেশেন্টটা খুব খুশি হয় যে ডেইলি আমার ট্যাবলেট নিতে হবে না, ইনসুলিন নিতে হবে না, মাত্র একটি ট্যাবলেট সপ্তাহে সেবন করে কিন্তু আমি আমার ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারছি। হ্যাঁ, আমার অনেক পেশেন্ট আছে যারা সপ্তাহে একটি ট্যাবলেট নিচ্ছেন এবং তারা ভালো আছেন, 3 মাসের গড় আমরা ভালো পাচ্ছি, খুব ভালো কাজ করছে ওষুধটি। ট্যাবলেটের পরে যেটি বলবো যে সেটা হলো ইনজেকশন। সপ্তাহে একদিন ডায়াবেটিসের ওষুধ নিয়ে, জি হ্যাঁ, সপ্তাহে একদিন ইনজেকশনগুলোকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, একটা হলো ইনসুলিন আর একটা নন ইনসুলিন। তো সপ্তাহে একদিন যে ইনসুলিন প্রিপারেশনগুলো এখনো বাজারে আসে নাই, ঠিক আছে? ইনসুলিন আইকোডেক, এই আইকোডেকের ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়ে গেছে। হয়তো 1-2 বছরের মধ্যে সপ্তাহে একদিন ইনজেকশন
ইনসুলিন, সেটি আমাদের বাজারে আশা করি চলে আসবে। আরেকটি ইনজেকশন আছে, সেটি ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে, ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে আছে ইফসিটোরা আলফা, সেটিও আশা করি কিছুদিন পর হয়তো আমাদের মার্কেটে চলে আসবে। এগুলো হলো ট্রায়ালে আছে এখনো। আর নন ইনসুলিন যে প্রিপারেশন যেগুলো আছে, সেমাগ্লোটাইড, ডোলাগ্লোটাইড এবং টার্জেপেটাইড, এই 3টি প্রিপারেশনই সারা পৃথিবীতে অ্যাভেলেবল আছে এবং আমাদের দেশেও কিন্তু এই 3টি প্রিপারেশন অ্যাভেলেবল আছে। এই ইনজেকশনগুলো সপ্তাহে 1 দিন সেবন করলে ডায়াবেটিস কন্ট্রোলের পাশাপাশি বিশেষ করে ওজন যাদের বেশি আছে তাদের ক্ষেত্রে আমরা এটা প্রেফারেবল ধরে নিই এবং এটি খুব ভালো ওজন কমাতে পারে। এই পর্যন্ত যতগুলো গবেষণা হয়েছে এবং সবচেয়ে বেশি ওজন কমাতে পারে কিন্তু এই গ্রুপের ওষুধগুলো, সেমাগ্লোটাইড, ডোলাগ্লোটাইড এবং টার্জেপেটাইড। সর্বশেষ সংযোজন যেটা, সেটা হলো টার্জেপেটাইড। পৃথিবীতে যতগুলো গবেষণা হয়েছে, টার্জেপেটাইড এই গ্রুপের ওষুধগুলো সবচেয়ে বেশি ওজন কমায়, সবচেয়ে বেশি হার্টের জন্য বেনিফিট দেয়, সবচেয়ে বেশি কিডনির জন্য প্রোটেকশন দেয়, সবচেয়ে বেশি ফ্যাটি লিভার সেটাকে রিডাকশন করতে পারে এবং এটি খুবই ভালো ওষুধ এবং আমরা লিখছি এবং পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোলের পাশাপাশি কিন্তু তার অনেকগুলো বেনিফিটও আমরা পাচ্ছি। সপ্তাহে 1 দিন ওষুধের পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশনের গুরুত্ব রয়েছে কিনা? লাইফস্টাইল মডিফিকেশন হলো প্রথম বিষয় একেবারে। হ্যাঁ, এটাও ঠিক যে অনেকে লাইফস্টাইল মডিফিকেশন করেও কিন্তু ওজন কমাতে পারেন না, ঠিক আছে? সেক্ষেত্রে ইনসুলিন দিয়ে আমরা তাকে কিন্তু হেল্প করতে পারি। অনেকে নিয়মিত হাঁটছেন কিন্তু ওজন কমছে না, খাদ্যাভ্যাসেও অনেক পরিবর্তন নিয়ে এসেছেন, বলা যায় যে একেবারে শিশুর মতো খাচ্ছেন একজন অ্যাডাল্ট মানুষ, তারপরেও তার ওজন কমছে না। সেক্ষেত্রে আমরা যদি এই ইনজেকশনগুলো দিই, খুব ভালো ওজন কমে এবং জুডিশিয়ালি এবং বৈজ্ঞানিকভাবে কিন্তু আমরা আমাদের যে বডি ওয়েট সেটাকে রিডাকশন করতে পারি এবং আদর্শ ওজনের মধ্যে নিয়ে আসতে পারি। একটি কথা মনে রাখতে হবে, যদিও আমরা বলি যে ডায়াবেটিস ইজ দ্য প্যারেন্ট অফ অল ডিজিজেস, কিন্তু আমরা বলবো যে ওজন হলো আপনার সকল রোগের কিন্তু প্যারেন্ট। আপনার ওজন যদি বেশি থাকে তাহলে হেন কোনো রোগ নেই, আসলে হবে না। ওজন বেশি থাকলে ডায়াবেটিস হবে, ওজন বেশি থাকলে স্ট্রোকের সম্ভাবনা বেশি, ওজন বেশি থাকলে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি, ওজন বেশি থাকলে ফ্যাটি লিভার হবে, হার্ট অ্যাটাক হবে, এমন কোনো সমস্যা নেই যেটা হবে না, জয়েন্টে ব্যথা হবে, ঠিক আছে? তো ওজনটাকে কমিয়ে আনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্য সারা পৃথিবীতে এখন ওজনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় হলো ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মৃত্যু, এটা কিন্তু ডায়াবেটিস থেকে সরাসরি হয় না, দেখা যায় তার স্ট্রোক থেকে অথবা হার্ট অ্যাটাক থেকে হচ্ছে। অধিকাংশ পেশেন্ট 70 থেকে 80% রোগী কিন্তু হার্ট অ্যাটাককে মারা যাচ্ছে। তাহলে আমরা হার্টকে যদি প্রোটেকশন না দিতে পারি, শুধু ডায়াবেটিস কন্ট্রোল করলাম, সেটি কিন্তু হবে না। অর্থাৎ ডায়াবেটিসের যে জটিলতাগুলো রয়েছে, জি, জটিলতা বলুকে মানে প্রিভেনশন করতে পারি, সেটি আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা একটা কথা বলে থাকি, একটা উক্তির মতো এরকম, যে এ গুড এন্ডোক্রাইনোলজিস্ট কন্ট্রোলস ডায়াবেটিস, a better endocrinologist try to avoid the complications and comorbidities of diabetes, but he is the best endocrinologist who try to prevent diabetes. তাহলে সেই সবচেয়ে ভালো ডাক্তার যে ডায়াবেটিসকে সমাজ থেকে প্রতিরোধ করতে পারবে। আমাদের দেশে যদি ডায়াবেটিসকে প্রতিরোধের যে বিষয়গুলোকে আমরা যদি এমফাসিস করি, গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমরা আসলে ডায়াবেটিসের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরো শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সপ্তাহে 1 দিন ডায়াবেটিসের ওষুধ নিয়ে। অনুষ্ঠানে এর পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ডায়াবেটিস কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা ঘরে ঘরেই এখন বলা যায় যে কম বেশি সবাই সাফার করছেন, এবং ডায়াবেটিস হলে দেখা গিয়েছে যে তাদের যে বাসায় যে খাদ্যাভ্যাস সেটাও তারা ঠিকভাবে মেনটেন না করার কারণে অনেক সমস্যায় পড়ে যান। কিন্তু সবচেয়ে ভালো সংবাদ হলো যে ডায়াবেটিস যদি আমরা সুন্দরভাবে মেনটেন করতে পারি তাহলে ইনশাআল্লাহ ডায়াবেটিস আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আমরা ডায়াবেটিস যদি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে না পারি, সেক্ষেত্রে এটি অনেক বড় কোনো ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এখন জেনে নেই যে আসলে ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাস কেমন হবে। ডায়াবেটিস রোগীকে আমরা সবসময় বলি যে একটা নিয়মের মধ্যে থাকতে হবে। নিয়মটা হলো যে প্রত্যেকটা খাবারের যে মিল, তার যদি গ্যাপগুলো ডায়াবেটিস পেশেন্ট ঠিকভাবে মেনটেন করতে পারে, মানে প্রত্যেকটা খাবার, যেমন সুগার জাতীয় যে খাবারগুলো ডায়াবেটিস পেশেন্ট গ্রহণ করছেন, সেই সুগারটা বডিতে ডাইজেস্ট হওয়ার জন্য যে ইনসুলিনের যে প্রয়োজনটা হচ্ছে, সেখানে কিন্তু এখানে একটা জিনিস কাজ করছে। সো
এই সময় একটা যে 2 ঘন্টার একটা গ্যাপ দিয়ে যদি সে ডায়াবেটিস পেশেন্ট খাদ্য তালিকায় খাবার রাখতে পারে, তাহলে তার একই সময়ে কিন্তু সুগার লেভেলটা বাড়বে না। অনেক সময় আমরা ভুল করে থাকি যে দেখা যায় সকালে রুটি খাচ্ছি, রুটির সাথে আলু ভাজি খেয়ে ফেলছি, বা অনেক মিষ্টি ফলগুলো ওই সময়টাই অ্যাড করে ফেলছি। তাতে কি হচ্ছে যে সুগার, 2-3 রকমের সুগার তার বডিতে একই সময়ে যাওয়ার কারণে তার ইনসুলিনটা ঠিকভাবে কাজ করতে পারছে না এবং সুগার লেভেলটা তখন ব্লাডে অনেক বেশি হয়ে যাচ্ছে। সেজন্য আপনাকে যেটা করতে হবে যে কোনো এক বেলাতে 1 সার্ভিং কার্বোহাইড্রেট রাখতে হবে, সাথে আপনাকে প্রোটিনের একটা ভালো সোর্স রাখতে হবে এবং অবশ্যই ফাইবারযুক্ত যে শাকসবজি আছে সেটাকে খাদ্য তালিকায় রাখতে হবে। যদি শাকসবজি এবং ফল যদি আপনি রাখতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে শাকসবজির মধ্যে আলুটাকে বাদ দিতে হবে, যে কোনো ধরনের লিফি ভেজিটেবল বা নর্মাল সবজিটাকে খাদ্য তালিকায় রাখা যেতে পারে। আর ফলের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি সকালে বা দুপুরের পরে যে কোনো 2 ঘন্টা পরে একটা মিষ্টি ফল, যেমন কলাও হতে পারে বা আপেল হতে পারে অথবা খেজুর হতে পারে। অনেকেই ভয় পান যে ডায়াবেটিস রোগী কলা বা খেজুর খেতে পারবেন কি না। ডায়াবেটিস রোগী অবশ্যই খেতে পারবেন, তবে খাবারের টাইমিংটা ঠিক রাখতে হবে। প্রথমে বলেছি যে একই সময়ে যদি সে রুটি বা ভাত বা অন্যান্য সাথে যদি সবজির সাথে আলু এবং সাথে যদি এই মিষ্টি ফল খেয়ে ফেলে, তখন হচ্ছে এই মিষ্টি ফলগুলো তার জন্য ক্ষতিকর। কিন্তু যদি সে কলা বা খেজুর যদি খাবারের 2 ঘন্টা পরে যে কোনো একটি স্ন্যাক্সে যদি সে রাখতে পারে, অন্য কোনো ধরনের কার্বোহাইড্রেট ছাড়া, যেমন বিস্কিট বাদ দিয়ে অথবা কোনো প্রসেস ফুড বাদ দিয়ে যদি সে কলাও একটা খাদ্য তালিকায় রাখতে চায়, তাহলে কিন্তু তার কোনো ক্ষতি হবে না, বরং তাকে অনেক উপকার করবে, কারণ কলার মধ্যে অনেক পুষ্টি উপাদান আছে। এভাবে যদি ডায়াবেটিস পেশেন্ট খাদ্য তালিকাকে যদি 6 ভাগে ভাগ করে নেয়, সকালের মিল নিবে, তারপর মিড মর্নিং দুপুরে নেবেন এবং সন্ধ্যার সময় একটা স্ন্যাক্স নেবেন এবং রাতে একটি মিল নেবেন। এই খাবারের মধ্যে যে টাইম গ্যাপ আছে সেখানে যদি 2 থেকে 3 ঘন্টা গ্যাপ দিয়ে সে যদি খাদ্য তালিকা রেডি করতে পারে এবং একই সময়ে যদি ভাত বেশি না নিয়ে একটা পর্যাপ্ত পরিমাণে তার শারীরিক চাহিদা অনুযায়ী যদি কার্বোহাইড্রেট রাখতে পারে এবং প্রোটিনের সোর্স যদি ভালো রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু সে অনেকটা ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারবে। তবে ডায়াবেটিস রোগীকে আমরা বলে থাকি যে তার শারীরিক পরিশ্রম বা যে হাঁটার কথাটা সেটা আমরা বলে থাকি। ডায়াবেটিক পেশেন্ট যদি কিছুটা শারীরিক পরিশ্রম বা হাঁটাহাঁটি করে, সেক্ষেত্রে দেখা যায় তার ইনসুলিন সিক্রেশনটা ভালো হয় এবং সেক্ষেত্রে সুগার লেভেলটা ব্লাডে ব্যালেন্স থাকে। সো আমি যে জিনিসগুলো আপনাদেরকে আবার মেনশন করতে চাই যে ডায়াবেটিক পেশেন্টকে অবশ্যই সময়টাকে গুরুত্ব দিতে হবে, খাবারটাকে 6 ভাগে ভাগ করতে হবে এবং একই সময়ে রিপিটেড কার্বোহাইড্রেট গ্রহণ করা যাবে না। প্রচুর পরিমাণে আঁশযুক্ত শাকসবজি খেতে হবে, ফল খেতে হবে, সাইট্রাস ফ্রুটস, এবং যদি সম্ভব হয় ইসবগুলের ভুসিটাও সে খাদ্য তালিকায় রাখতে পারে। তাহলে একজন ডায়াবেটিস পেশেন্ট আশা করছি সুস্থভাবে জীবনযাপন পালন করতে পারবে। স্যার, সপ্তাহে মাত্র একদিন খেতে হবে ডায়াবেটিসের ওষুধ। নিশ্চয়ই দর্শকদের যাদের আসলে ডায়াবেটিস রয়েছে অত্যন্ত স্বস্তিকর একটি বিষয় তাদের জন্য, কিন্তু এটিও আসলে একটু আপনার কাছে জানবার রয়েছে যে এর আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা। হ্যাঁ, অনেকেই এই কথাটি জিজ্ঞেস করেন। এমনকি সপ্তাহে একদিন যে ইনজেকশনটি, আমি আরেকটু বলে রাখি, এটি ডায়াবেটিস থাকলে তো আমরা লিখছি, যার ডায়াবেটিস নাই, ওজন বেশি আছে, তাদেরকেও কিন্তু আমরা দিচ্ছি। এটাও কিন্তু ডায়াবেটিসের প্রিভেনশনের পার্ট হিসেবে আমরা দিতে পারি। ওজন যার বেশি আছে তারা কিন্তু এই ইনজেকশন নিতে পারেন। পৃথিবীতে যে গবেষণাগুলো হয়েছে তাতে দেখা গেছে যে এই ওষুধগুলোর যে পার্শ্ব প্রতিক্রিয়া, যত বড় পার্শ্ব প্রতিক্রিয়া আমরা মনে করি তত কিন্তু নেই। অধিকাংশ ক্ষেত্রে তার উপকারগুলোই পার্শ্ব প্রতিক্রিয়ার চেয়ে অনেক বেশি। সো পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে এটা হতে পারে তার পেটে একটু সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, কারো কনস্টিপেশন হতে পারে, কারো লুজ মোশন হতে পারে, তাদের হার্টের রেট একটু বাড়তে পারে। এগুলো খুব সিমটোমেটিক। আমরা যদি চিকিৎসা দেই তখন কিন্তু এগুলো আসলে মানে ডিসমিস হয়ে যায়। সেক্ষেত্রে এই কমপ্লিকেশনস বা এই যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিয়ে খুব বেশি মানে চিন্তা করার কোনো বিষয় নেই। এগুলো ডাক্তার সমাধান করে দিতে পারবেন। আর এগুলো খুবই সাময়িক। একটা কথা মনে রাখতে হবে, এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো 1 থেকে 1.5 মাস বড়জোর থাকতে পারে, পরে আস্তে আস্তে কিন্তু বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, মানিয়ে যায়, এবং আমরা তখন ডোজটাকে আস্তে আস্তে বাড়াই, এবং ডোজ যত বাড়াবো তার ওজন তত কমতে থাকবে এবং ডায়াবেটিস তত ভালো কন্ট্রোলে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সপ্তাহে একদিন ডায়াবেটিসের ওষুধ নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। লিভারের সমস্যা অনেক ধরনের হতে পারে। লিভারে যেমন শুধু লিভারের যে কোষগুলো থাকে, লিভার প্যারেনকাইমাল ডিজিজ হতে পারে, লিভারের যে রক্তনালী বা ভাস্কুলার ডিজিজ আছে সেখান থেকে ডিজিজ হতে পারে,
অথবা আপনি জানেন যে আমাদের এখানে যে পিত্তনালী বা যে আমাদের হচ্ছে বাইল ক্যানালি কোলি যেটা শুরু হয় সেটা লিভার থেকে শুরু হয়, সেখানেও সমস্যা হতে পারে। তো এটা ডিপেন্ড করছে কোথাকার সমস্যা হচ্ছে এবং লিভার ডিজিজটা কি অ্যাকিউট না ক্রনিক। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।